এই হচ্ছে Y22, যেটা 19,999 টাকায় বাংলাদেশ মার্কেটে লঞ্চ করেছে ভিভো। দেখতে বেশ প্রিমিয়াম লেভেলের এবং আসলে ডিজাইন গর্জিয়াস লেভেলের করা হয়েছে। পারফরমেন্সটা এখন কেমন এই বিষয়টা আমরা জানবো। যেহেতু 19,999 টাকায় এই ফোনটি লঞ্চ করা হয়েছে, এটা যদি আপনি 20,000 টাকাতে পারচেস করেন সেক্ষেত্রে কি আপনি জিতবেন? আপনার জন্য কি পারফেক্ট হবে এই ফোনটি? তো চলুন জেনে নিই। Y22 এটার ডিজাইনটা আসলে গর্জিয়াস লেভেলের করা হয়েছে। ডিজাইন ফার্স্ট লুকই আপনার নজর কাড়বে। ব্যাক প্যানেলে যে ডুয়েল ক্যামেরার সেটআপ, এটাও আপনার বেশ ভালো লাগবে। আমার হাতে যে কালারটা আছে এটা মেটাভার্স গ্রিন কালার, আর একটি কালার আছে স্টাইলিশ ব্লু। ফোনটার থিকনেস হচ্ছে 8.4 মিলিমিটার, এটা ওয়েট হচ্ছে 190 গ্রাম। ওভারঅল ডিজাইন, বিল্ড কোয়ালিটি সব কিছুই পারফেক্ট। ফোনটি কিন্তু ব্যাক প্যানেলে আসলে এই যে ফ্রস্টেড ফিনিশিং ইউজ করা হয়েছে, যার কারণে কোনো ধরনের ফিঙ্গারপ্রিন্ট সাপ পড়তেছিল না। তাছাড়া কিন্তু এটা ওয়াটার রেজিস্টেড, মানে IP45 দুটি রেটিং দেওয়া আছে, যার কারণে বৃষ্টি ছিটা ফোটা পানিতেও কোনো ধরনের প্রবলেম হবে না। যেহেতু এই ফোনটি 19,999 টাকায় লঞ্চ করা হয়েছে, সেহেতু এটার ডিজাইন কিন্তু 19,999 টাকার মধ্যে বেস্ট কিছু দিচ্ছে। ডিজাইনের ক্ষেত্রে আপনার কোনো ধরনের কমপ্লেন করার সুযোগ আপনি পাবেন না। বাট যে বিষয়টা আপনাকে হতাশ করবে সেটা হচ্ছে ডিসপ্লের কোয়ালিটি। ডিসপ্লে এই প্রাইস সেগমেন্টে HD+ রেজলিউশনের ডিসপ্লে প্রোভাইড করতেছে, যেটা কোনোভাবেই আসলেই মেনে নেওয়ার মতো না। ইউ শপের মাধ্যমে নচ ডিসপ্লে, এটা তো আরও না। বাট এই বাজেটে আরেকটু ইমপ্রুভমেন্ট করার জায়গা ছিল। ডিসপ্লের কোয়ালিটি বেস্ট হতাশ করার মতোই। IPS প্যানেলের ডিসপ্লে, আবার 90 হার্টজ না, এখানেও 60 হার্টজ। কিন্তু কন্টেন্ট ওয়াচিংটা কিন্তু বেশ প্রিমিয়াম লেভেলের ছিল। কোনোভাবে বোঝার উপায় নাই যে এটি একটি 90 হার্টজ রিফ্রেশ রেট না। আবার HD প্যানেলের যে ডিসপ্লে যে এটা বোঝার উপায় ছিল না, কারণ আমি কয়েকটা মুভি দেখেছি, কন্টেন্ট ওয়াচিংটা বেশ ভালো ছিল। তো চলুন দেখে নিই আমার এর কন্টেন্ট ওয়াচিংটা। ডিসপ্লে তো আপনাকে হতাশ করলো, ক্যামেরার সেগমেন্টে কি আপনি হতাশ করবেন? না। এটার মেন শুটার 15 মেগাপিক্সেল, যেটা পাচ্ছে 1.8। তাছাড়া আরেকটা লেন্স আছে 2 মেগাপিক্সেল, যেটা কোনো কাজের না। এখানে যে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল দিত তাহলে মনে হয় কাজের ছিল। 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যেটা দিয়ে আসলে অ্যাভারেজ লেভেলের সেলফি ক্যাপচার করতে পারবে। তো চলুন দেখে নিই আমরা কিছু ছবি। আপনি যে ছবিগুলো দেখতেছেন, ছবির ডিটেলগুলো কিন্তু বেশ ভালো ছিল। হ্যাঁ, আমি যখন ভালো ব্রাইটনেস ছবি তুলতেছিলাম তখন কিন্তু ছবির কোয়ালিটি বেশ ভালো ছিল। HDR ধরতে পারতেছিল, প্রটেক্টর মোডে সব কিছু ঠিকঠাক ছিল। বাট যেটা আমাকে হতাশ করে সেটা সেলফিতে আসলে বেশি কালারটা বুস্ট আপ করে ফেলতেছিল। কালারটা বেশি কেমন জানি আমার কাছে অনেক ফ্যাকাশে মনে হচ্ছিল। লো আলোতে আসলে বেশি ছবি ভালো ক্যাপচার করতে পারতেছিল না। ভিডিওর কোয়ালিটি আবার বেশ ভালো ছিল। দেখেন, ভিডিও যখন আমি করতেছিলাম, দেখেন আমি হাত কিন্তু নড়তেছিল, বাট ভিডিও কিন্তু নড়তেছিল। এক কথায় ভিডিওটা স্টাবল মানে রাখতে পারতেছিল না। যেহেতু 15 মেগাপিক্সেল আপনি যখন ভিডিও করবেন, ফুল HD+ রেজলিউশনে ভিডিও করতে পারবেন, যেটা কিন্তু 13 FPS পর্যন্ত সর্বোচ্চ। 16 FPS আপনি ব্যাক প্যান ইউজ করতে পারবেন, বাট ফ্রন্টে কিন্তু 13 FPS। ওভারঅল ভিডিও রেকর্ডটা বেশ ভালো করতে পারবেন যদি প্রপার লাইটে আপনি করেন। ক্যামেরা তো বেশ আপনি দেখতে পারেন, ক্যামেরা মোটামুটি চলে। পারফরমেন্সটা যদি কথা বলি, সেই ক্ষেত্রেও কিন্তু মিডিয়াটিকে GT5 CPU ইউজ করা হয়েছে। এই সিপিউটা আসলে বেশ কিছু ফোনে ইউজ করেছে। যেহেতু 20,000 টাকার প্রাইস, এর চেয়ে বেশি কিছু দেওয়া আসলে সম্ভব না বর্তমান সিচুয়েশন অনুযায়ী। এর সর্বোচ্চ ক্লক স্পিড 2.00 GHz, গ্রাফিক্স হিসেবে পেয়ে যাবেন 1 GHz একটা গ্রাফিক্স। নতুন আসলে ভিভো এটা ইউজ করা হয়েছে। গ্রাফিক্সের দিক থেকে কিন্তু আপনি ফ্রি ফায়ার যখন খেলবেন তখন স্মুথলি খেলতে পারবেন, হাই গ্রাফিক্সে কিছুটা ল্যাগ দেবে। তো চলুন দেখে নিই এটা কিছু গেমিং আসলে কীরকম করা যাচ্ছে। আপনি দেখতেছিলেন যে এই ফোনে যখন গেমিং করতেছিলাম সেক্ষেত্রে কিন্তু লং টাইম গেমিং করা যাচ্ছিল না। বাট কীভাবে দেখবেন, এটা তো আমি গেমিং করতেছিলাম, কেমন একটা কথা বলে ফেললাম না? হ্যাঁ, গেমিং যখন আমি করতেছিলাম আসলে লং টাইম খেলতে পারতেছিলাম না, কারণ লং টাইম খেলার পরে ফোনটার হিটিং ইস্যুটা দেখা দিচ্ছিল, কিছুটা হিট হয়ে যাচ্ছিল। আবার লং টাইম খেলার পরে গ্রাফিক্সও কিছুটা প্রবলেম দেখা দিচ্ছিল। ওভারঅল আবার চার্জ ব্যাকআপটা সবচেয়ে আমাকে হতাশ করে না। এটা হচ্ছে আমি এই ফোনেতে একটানা 8 ঘন্টার মতো গেমিং করতে পারতেছিলাম, কিন্তু এটা কিন্তু অনলাইন গেমিং না, অফলাইন গেমিং। অনলাইন গেমিং করতে পারতেছিলাম 6 ঘন্টার মতো। ওভারঅল গেমিং কোয়ালিটি বেশ ভালো ছিল। চার্জ ব্যাকআপ হিসাবে 5000 mAh ব্যাটারি, একে চার্জ করার জন্য 18 ওয়াটের ফাস্ট চার্জার। ওভারঅল সব কিছু ঠিকঠাক। এখন যদি বলি এটার খারাপ দিক কী কী, ডিসপ্লে। শুরুতেই আপনাকে ডিসপ্লে একদম হতাশ করবে। এই প্রাইস সেগমেন্টে এই ডিসপ্লেটা কোনোভাবে আশা করার মতো না। তাছাড়া হচ্ছে ইউ শপের মাধ্যমে নচ ডিসপ্লে, এটা তো আরও না। 20,000 টাকার মধ্যে আরেকটা বিষয় আপনি হতাশ করবে, সেটা হচ্ছে 4GB র্যাম। যদিও আপনাকে শপে যাওয়ার পর 8GB র্যাম বলবে, বাট এটা কিন্তু 4GB র্যাম। এক্সটেন্ডেড যে 4GBটা, এটা কোনো কাজের না।
যদি হিউজ মানি টাচিং করেন সেক্ষেত্রে কিন্তু আপনি স্কিপ করতে পারেন এই ফোনটা। আমি যখন মানি টাচিং করতেছিলাম সেক্ষেত্রে অ্যাট এ টাইম আসলে লং টাইম মানি টাচিং করতে পারতেছিলাম না। 20টার উপরে যখন অ্যাপস আমি ওপেন করতেছিলাম ফোনটা কিন্তু ল্যাগ হয়ে যাচ্ছিল। বোঝা যাচ্ছে যারা হাই ইউজার তারা কিন্তু এই ফোনটা স্কিপ করতে পারেন। এরা অ্যান্ড্রয়েড 12 দিয়ে স্টার্টিং 13-14 দুটোই আপডেট পেয়ে যাবেন। ইউআইটা বেশ ক্লিন ছিল। যে অ্যাপসগুলো ছিল ওইগুলো আসলে ডাউনলোড ডিলিট করার মতো। ওভারঅল এই ফোনটা পারফেক্ট একটা ফোন হতো যদি এটা 8 জিবি র্যাম থাকতো, পারফেক্ট হতো। ডিসপ্লে যদি শপের মাধ্যমে না হয় পাঞ্চুয়াল দিত। আরেকটা ব্যাপার হচ্ছে ফুল এইচডি প্লাস প্যানেলের একটা ডিসপ্লে প্রোভাইড করতো। ওভারঅল এই ফোনটা পারফেক্ট হতো। ডিজাইনের ক্ষেত্রে কোনো ধরনের আপনি কমপ্লেন করার সুযোগ নেই। আজকের মধ্যে এখানে দেখাবো নতুন কোনো ভিডিওর সাথে। তবে এই ফোনটা আপনার কেমন মনে হলো, বাট ইউজ করে আপনি যদি কিনে থাকেন এই ফোনটি তাহলে এটি ইউজ করার পর কীরকম বেটার ফিল করতেছেন এই বিষয়টা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকে আমরা এখানে দেখাবো নতুন ভিডিও। আল্লাহ হাফেজ।